একটি ইভটিজিং এর ঘটনা রূপ নেয় এক ভয়াবহ প্রতিশোধের খেলায়। একদিকে শহরের সবথেকে বড় গ্যাংস্টার আর তার গ্যাং, অন্যদিকে দুজন সাইকো মেকানিক। কে জিতবে এই খেলায়? বাইরে ভাই, প্রথমে আমি ভেবেছিলাম এটি একদমই সাধারণ গল্প, কিন্তু এই গল্প যে এত ভয়ানক রূপ নিবে তা আপনি কল্পনাও করতে পারবেন না। বলছি 2024 সালে মালায়ালাম ভাষায় মুক্তি পাওয়া ক্রাইম থ্রিলার মুভি পানির কথা। মুভির এন্ডিং এর সিন এতটাই ভয়াবহ, 2 দিন পর্যন্ত আপনার মাথার ভিতরে ঘুরপাক খেতে থাকবে। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি পানি মুভির এক্সপ্লেন। সিনেমাটি শুরু হয় দুটি ছেলের পরিচয় দিয়ে। প্রথম ছেলেটির নাম সিজু, যাকে সবাই সিজু টান বলে ডাকে, এবং দ্বিতীয় ছেলেটির নাম ডন, যার পুরো নাম ডন সেবাস্তিয়ান। তারা দুজনেই ত্রিশূর নামের একটি শহরের একটি মেকানিকের দোকানে কাজ করে। একদিন সকালে যখন একটি ছেলে তার গাড়ির পাংচার ও টায়ার মেরামত করতে তাদের দোকানে আসে, তখন সিজু এবং ডন এই দোকানে আসে। তারা ছেলেটির দিকে মনোযোগ দেয় না, বরং দুজনেই দোকান ছেড়ে অন্য কোথাও চলে যায়। এখন দৃশ্যপট বদলে যায়। স্বামীর নামে এক ব্যক্তির চায়ের দোকানে ভিড়। আমরা আরো জানতে পারি যে ডনের বান্ধবীও সেখানে এসেছে এবং ডনের সাথে দেখা করার জন্য একটি মেসেজ পাঠায়। যাই হোক, ডন তাকে উপেক্ষা করে এবং তারপরে সুরেশ নামে আরেকজন চায়ের দোকানে আসে। এখন সুরেশ একটি জমির বিষয় নিয়ে খুব উত্তেজিত। আমরা জানতে পারি যে একজন লোক তার জমি কিনতে চায়, কিন্তু সুরেশ সেই জমি বিক্রি করতে প্রস্তুত নয়। ইতিমধ্যেই একটি নতুন চরিত্র প্রবেশ করে, কুরুবিল্লা। সে একজন বড় ব্যবসায়ী এবং সে ব্যবসায়ী হিসেবে গিরির অংশীদার। এখন সুরেশ এবং কুরুবিল্লার জমি সংক্রান্ত বিষয়ে একটি ছোট কথাবার্তা হয়। কুরুবিল্লা সুরেশকে প্রতিশ্রুতি দেয় যে সে এই বিষয়ে গিরির সাথে কথা বলবে। অন্যদিকে ত্রিশূর পুলিশ কমিশনারের অফিসে একটি মিটিং চলছে। কমিশনার রঞ্জিত নতুন আইপিএস ট্রেনিং কল্যাণীর সাথে পরিচয় করিয়ে দেন। কল্যাণী গিরির চাচাতো ভাই এবং তার ক্ষমতা ব্যবহার করে সেখানে একটি পোস্টিং পেয়েছে। কমিশনার সবাইকে শহরে ক্রমবর্ধমান গ্যাংস্টার কার্যকলাপ সম্পর্কে বলেন এবং তাদের থামানোর জন্য একটি কৌশল তৈরি করতে বলেন। ইতিমধ্যে সিজু এবং ডন জনারকীর্ণ এলাকায় কারোর জন্য অপেক্ষা করে। এখন ডন তার গল্প পড়ে এবং পদক্ষেপের জন্য প্রস্তুত হয়। ঠিক তখনই সুরেশ আসে। ডন তার পথ আটকায় এবং তাকে জমি চুক্তি চূড়ান্ত করতে বলে, কিন্তু সুরেশ তা করতে রাজি হয় না। সে না করে, কিন্তু তারা সুরেশকে আক্রমণ করে এবং তাকে হত্যা করে। তার বডিটি একটি এটিএম এর ভিতরে লুকিয়ে রাখে এবং সিজুকে নিয়ে সুপারমার্কেটের দিকে রওনা দেয়। এখন দৃশ্যপট বদলে যায়। গিরি, যে তার স্ত্রী গৌরীকে নিয়ে গাড়িতে কোথাও যাচ্ছিল, ত্রিশূরের বিখ্যাত অভিনেতা জয়রাজের ফোন পায়। জয়রাজ গিরির কাছে সাহায্য চান। আসলে জয়রাজ একটি দোকান উদ্বোধনের জন্য গিয়েছিলেন, কিন্তু সেখানে তিনি পেমেন্ট নিয়ে সমস্যার সম্মুখীন হন। দোকানের মালিক তাকে টাকা দেন না। সেই কারণেই গিরি তাকে সাহায্য করার জন্য তৎক্ষণাৎ সেখানে পৌঁছান। সেখানে গিরি জয়রাজকে টাকার একটি বান্ডিল দেন এবং দোকানের মালিককে শীঘ্রই পেমেন্ট করার হুমকি দেন। গিরির আচরণের কারণে মালিক এখন উত্তেজিত হয়ে পড়েন। যাই হোক, গিরি তার স্ত্রীর অনুরোধে সুপার মার্কেটের দিকে রওনা দেন। অন্যদিকে পুলিশ বিভাগ খবর পান যে সুরেশকে খুন করা হয়েছে। তদন্তের সময় পুলিশ কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ পায়। কমিশনারের অধীনে কর্মরত কল্যাণী কমিশনারের কাছে আরেকটি বড় সূত্র নিয়ে পৌঁছায়। কমিশনার কল্যাণীকে তার কাছে থাকা সমস্ত বিবরণ এক জায়গায় লিখে একটি চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করতে বলেন। এখন কল্যাণী তার তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এখন সে সন্দেহ করছে যে এটিএম হত্যা মামলাটি একটি খুনের মামলা। তার ডন এবং সিজুর সাম্প্রতিক কার্যকলাপের মধ্যে অবশ্যই একটা যোগসূত্র আছে। এরপর দৃশ্যপট বদলে যায়। এখানে ডন এবং সিজু সুপারমার্কেটের বাইরে টাকার জন্য অপেক্ষা করছে। এখানে আমরা জানতে পারি যে তারা সুরেশকে হত্যা করার জন্য 10 লক্ষ টাকার কন্ট্রাক্ট নিয়েছিল এবং এখন তারা দুজনেই খুব খুশি যে তারা যে টাকা পাবে তা ভেবে। তাদের করা হত্যার জন্য তাদের কোনো ভয় বা কোনো অপরাধবোধ ছিল না। তারপর ডন এবং সিজু এ নিয়ে কথা বলে। একই সময়ে গিরির স্ত্রী গৌরী তার গাড়ি নিয়ে সুপারমার্কেটের বাইরে আসে। এবার ডনের চোখ গৌরীর উপর পড়ে। তার সৌন্দর্য দেখে ডন অদ্ভুতভাবে তার দিকে তাকাতে শুরু করে। আর গৌরী সুপারমার্কেটের ভিতরে যাওয়ার সাথে সাথেই গৌরী যখন সুপারমার্কেটের ভিতরে একটি শাড়ি দেখছে, তখন ডন তার কাছে আসে। সে সেখানে গিয়ে খুব অশ্লীল আচরণ করে এবং তার পেটে হাত দেওয়ার চেষ্টা করে। গৌরীকে স্পর্শ করার সাথে সাথেই সে রাগে তাকে থাপ্পড় মারে। ডন গৌরীকে ক্ষমা চাইতে চেষ্টা করে, কিন্তু গৌরী অস্বস্তি বোধ করে সেখান থেকে চলে যেতে শুরু করে। তারপর গৌরীর স্বামী গিরি সুপারমার্কেটে প্রবেশ করে। গৌরীর মুখের ভাব দেখে সে তৎক্ষণাৎ বুঝতে পারে যে কিছু একটা সমস্যা হয়েছে। গিরি বারবার গৌরীকে জিজ্ঞাসা করলে গিরি বয়ে সিজুর দিকে তাকায় এবং তাদের নোংরা লোক বলে, এবং গিরি পুরো ব্যাপারটা বুঝতে পারে এবং রাগে ডন সিজুর কাছে যায়। ডন এবং সিজুকে একটা ভালো শিক্ষা দেয়। গিরি ডনকে মারধর করে, এমনকি তার হাতও ভেঙে দেয়। এরপর গিরি ও গৌরী সেখান থেকে চলে যায়। এখন ডন ও সিজুর মধ্যে গিরির বিরুদ্ধে প্রতিশোধের আগুন জ্বলে উঠে। সেই রাতে একটি পার্টি হয় যেখানে গিরি, তার পরিবার এবং তার বন্ধুরা সবাই অংশগ্রহণ করে। গৌরী ও পার্টিতে নাচে এবং গিরি তার দিকে ভালোবাসা ভরা চোখে তাকায় এবং আমরা জানতে পারি যে গৌরী এবং গিরি একে অপরকে খুব ভালোবাসে।
আছে। পরের দিন সকালে সুরেশের শেষকৃত্য হয়, যেখানে গিরি এবং তার বন্ধুরাও শ্রদ্ধা জানাতে পৌঁছায়। অন্যদিকে গিরির জুড়ে থাপ্পড় মারার পর ডন ও সিজু হাসপাতালে। সেখানে তারা সিদ্ধান্ত নেয় যে তারা যে কোনো মূল্যে গিরিকে শিক্ষা দেবে। এখন হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ডন সিজু গিরির বাড়ি পর্যবেক্ষণ করতে শুরু করে। একদিন যখন গিরি বাড়িতে থাকে না, তখন ডন সিজু তার বাড়িতে যায়। সে ঘরে প্রবেশ করে এবং কাজের মেয়েটিকে এটি ঘরে তালাবিদ্ধ করে গৌরীর ঘরে নিচে চলে যায়। এখন গৌরী ঘরেই একা। ডন এবং সিজু এই সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করে। তারা গৌরীর সাথে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং সিজু একটি সমস্ত ঘটনার ভিডিও রেকর্ড করে। এরপরে ডন এবং সিজু সেখান থেকে চলে যায়। গিরি যখন এই বিষয়টি জানতে পারে, তখন সে ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে পড়ে। সে তৎক্ষণাৎ বাড়িতে পৌঁছে গৌরীর যত্ন নেয়। গৌরীর অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ইতিমধ্যে গিরির মাও সেখানে এসে গৌরীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। সে গৌরীকে বলে যে বাবা, এটাই একটা দুর্ঘটনা ছিল, এই কথাটা মনে রেখো না, ভুলে যাও এবং এগিয়ে চলো। গিরিও তাকে আদর করে সান্ত্বনা দেয় এবং বলে যে সবকিছু ঠিক হয়ে যাবে, আমি তোমার সাথে আছি। গিরি, যার হৃদয় ভেঙে গেছে, এখন প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। তার মনে কেবল একটি জিনিস আছে, ডন এবং সিজুকে খুঁজে বের করা এবং তাদের হত্যা করা। এখন সে তার বন্ধুদের সাথে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। ডন এবং সিজুর সমস্ত কার্যকলাপ ফুটেজ স্পষ্ট দেখা যাচ্ছে। গিরি সিদ্ধান্ত নেয় যে সে এই বিষয়ে পুলিশকে জড়িত করবে না, বরং নিজেই মামলাটি পরিচালনা করবে। সেই কারণেই গিরি এবং তার দল ডন এবং সিজুকে খুঁজতে শুরু করে। অন্যদিকে কমিশনারের দল গিরি এবং তার দলের সম্পর্কে তথ্য পায়। কমিশনার জানতে পারেন যে গিরি এবং তার চাচাতো ভাই বোনেরা সাধারণ মানুষ নন। তাদের মাসিক আয় 25 লক্ষ টাকারও বেশি এবং তাদের একটি শক্তিশালী ব্যবসাও রয়েছে। কমিশনার বুঝতে পারেন যে তারা কেবল কলেজের বন্ধু নয়, বরং একটি পরিবারের মতো। কমিশনার যখন জিজ্ঞাসা করেন যে কেবল দেবী কি এতে সক্রিয়, তখন একজন পুলিশ অফিসার বলেন, না স্যার, দেবী এবং গিরি দুজনেই একই দলের অংশ। অফিসার আরও বলেন যে স্যার, গিরি, সাজি, কুরুবিল্লাই এবং দেবী খুব বড় গ্যাংস্টার। তারা কেরালা বার্মা কলেজ থেকে পড়াশোনা করেছে। গিরি এবং সাজি চাচাতো ভাই। কুরুবিল্লাই এবং দেবী কুটায়ামের। চারজনই খুব ভালো বন্ধু। দেবী তার সহপাঠীকে বিয়ে করেছে এবং কুরু বালাগিরির বোনকে বিয়ে করেছে। এখন পুলিশ অফিসার আরও বলেন যে স্যার, তাদের নিজস্ব পদ্ধতিতে অনেক ক্ষমতা আছে। তারা কাজ করে এবং এখন আমার মনে হয় সবকিছু একইভাবে এগিয়ে যাবে। এরপরে দৃশ্যপট বদলে যায়। দেবী ডন এবং সিজুকে ধরার পরিকল্পনা করে। ইতিমধ্যে দুজন লোক তার কাছে আসে। একজন ডন সিজুর মেকানিক দোকানের মালিক এবং অন্যজন জয়, যার কাছ থেকে ডন আর সিজু কাজ চাইতে এসেছিল। এই দুইজনের কাছ থেকে দেবী ডন এবং সিজুর সমস্ত বিবরণ পায়, যেমন ডনের ঠিকানা। এখন দেবীর দল ডনের বাবাকে ধরে ফেলে। এরপর দেবী তৎক্ষণাৎ গিরি এবং সাজিকে সমস্ত তথ্য দেয়। তারা যে সূত্র পায় তা নিশ্চিত করে যে এটিএম হত্যাকাণ্ডটিও ডন আর সিজুর কাজ ছিল। এখানে ডন আর তার বান্ধবীকে সমুদ্র সৈকতের কাছে একটি নির্জন ভবনে নিয়ে যায়। সেখানে তাদের দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক শুরু হয়, কিন্তু তারপর ডনের ফোনে অনেক মিসড কল আসতে থাকে। ডন যখন ভেতরে থাকে, তখন সে মনে করে যে বিষয়টি গুরুতর। সে দ্রুত সিজুকে নিয়ে সেখান থেকে চলে যায়। ইতিমধ্যে ডনের বান্ধবীর আগে ভবন থেকে বেরিয়ে আসে, কারণ ডন তাকে হঠাৎ ছেড়ে চলে গিয়েছিল। তারপর দেবীর লোকেরা ডনের ফোন ট্র্যাক করতে করতে সেখানে পৌঁছায়। ডন সেখানে থাকে না, কিন্তু দেবীর লোকেরা জোর করে তার বান্ধবীকে গাড়িতে তুলে নিয়ে যায়। এখন দৃশ্যপট বদলে যায়। ডন একটি নতুন জায়গায় যায়। দেবী তার বাবাকে নম্বর থেকে ফোন করে। এবার দেবী লাউড স্পিকারে ফোন করে ডনের বাবাকে মারতে শুরু করে। ডন যখন তার বাবার চিৎকার শুনতে পায়, তখন সে বুঝতে পারে যে তার বাবা দেবীর খপ্পরে পড়েছে। দেবী ডনকে হুমকি দেয় যে তুমি এবং তোমার লোকেরা যদি না আসো, তাহলে আমরা তোমার পরিবারকে শেষ করে দেব। এখন ডন বুঝতে পারে যে পরিস্থিতি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। সে রাগে ভরা একটি নতুন পরিকল্পনা করে এবং সিজুকে বলে যে এখন আমাদের দ্রুত কিছু করতে হবে। সেই রাতে একটি গির্জার উৎসব চলছে। দেবীও সেখানে আছেন। এখন উৎসব শেষ হওয়ার সাথে সাথে দেবী তার বাড়িতে যায় এবং ঘুমানোর জন্য প্রস্তুত হয়। কিন্তু তারপর ডন এবং সিজু গোপনে দেবীর বাড়িতে প্রবেশ করে। তারা দেবীর হাত পা তার বিছানায় বেঁধে দেয়। দেবী যখন চোখ খুলে, তখন ডন তার মুখে জুড়ে থাপ্পড় মারে এবং চিৎকার করে বলে, আমি ভেবেছিলাম তুমি আমাদের মেরে ফেলবে, এখন তোমার পালা। দেবী চিৎকার করে তার লোক সুনীলকে ডাকে, কিন্তু ডন এবং সিজু এসে বলে, আমরা ইতিমধ্যেই সুনীলকে মেরে ফেলেছি। ডন তার বন্দুক বের করে আর দেরি না করে দেবীকে গুলি করে। তারপর তারা দুজনে
দুজনেই সেখান থেকে পালিয়ে যায়। আচ্ছা, এখন যখনই সবাই দেবীর মৃত্যুর খবর জানতে পারে, সবাই ভেঙে পড়ে এবং তার স্ত্রী এই খবর সম্পূর্ণ ভেঙে পড়ে। গিরি যখন এই কথা জানতে পারে, তখন সে রাগে সম্পূর্ণ পাগল হয়ে যায়। সে বলে যে এখন আমি ডন এবং সিজুকে জীবিত ছেড়ে যাব না। এই বলে গিরি তাদের ধরতে বেরিয়ে যায়, কিন্তু পথে ডন এবং সিজু গিরিকে আক্রমণ করে এবং তাদের মধ্যে তীব্র লড়াই হয়। এই লড়াইয়ের সময় ডন এবং সিজু নদীতে পড়ে যায়। গিরিও আহত হওয়ার কারণে সেখান থেকে হাসপাতালে যায়। এখন দেবীর শেষকৃত্য সম্পূর্ণ হয় এবং কিছু সময়ের জন্য সবকিছু শান্ত হয়ে যায়, কিন্তু পুলিশ ডন এবং সিজুর মৃতদেহ কোথাও খুঁজে পায় না। তাদের অবস্থান সম্পর্কে তাদের কাছে কোনো সূত্র নেই। এদিকে এটিএম হত্যার তদন্তও চলছে। পুলিশ সুরেশের ভাইয়ের সন্তানদের গ্রেফতার করে, কারণ তারা মনে করে সে এই মামলায় জড়িত। এর সাথে সাথে পুলিশ ডনের পরিবারের লোকদেরও তদন্ত শুরু করে। কুরুবিল্লাও ডনের খোঁজ শুরু করে। এখন একদিন যখন কুরুবিল্লা তার গাড়ির দিকে যাচ্ছে, তখন ডন এবং সিজু তাকে অনুসরণ করতে শুরু করে। তারা দুজনেই হঠাৎ তাদের বন্দুক দিয়ে কুরুবিল্লাকে আক্রমণ করে। তাদের কাছে বন্দুক নেই, কিন্তু তারা তাদের ধারালো অস্ত্র ব্যবহার করে কুরুকে আহত করে এবং সেখান থেকে চলে যায়। অন্যদিকে গিরি এবং সাজি একটি বিয়ের অনুষ্ঠানে ছিলেন, যখন ডন গিরিকে ফোন করে রাগান্বিতভাবে বলে, আমার বাবার সাথে তুমি যা করেছো তা ভুলে যেও না। যদি তোমার সাহস থাকে তাহলে কুরুবিল্লাকে বাঁচাও। এই কথা শুনে গিরি ভয় পেয়ে যায়। সে কুরুবিল্লাকে খুঁজতে তার গাড়ি বের করে। কুরুবিল্লার কাছে পৌঁছানোর পর সে দেখতে পায় যে কুরুবিল্লা বেঁচে আছে। গিরি তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যায় এবং ভর্তি করায়। এখানে ডন এবং সিজু একটি নির্জন স্থানে আরাম করছে এবং বিরিয়ানি খাচ্ছে। কিছুক্ষণ পর কুরুবিল্লা ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে। অন্যদিকে পুলিশ ডন এবং সিজুকে খুঁজছে, কিন্তু তারা কোনো সূত্র পায় না। গিরি এবং সাজি সিদ্ধান্ত নেয় যে এখন তাদের ডন এবং সিজুকে খুঁজে বের করে হত্যা করতে হবে। অন্যদিকে সাজি পুলিশকে বলে যে আমরা তাদের শেষ করে দেব। এরপরে দৃশ্যপট বদলে যায়। ঘটনাক্রমে গিরির ফোনে একটি ফোন আসে, যেখানে বলা হয় যে ডন এবং সিজু পুলিশের হাতে ধরা পড়েছে। এই কথা শুনে গিরি তৎক্ষণাৎ তার লোকদের ডন এবং সিজুর উপর আক্রমণ করতে বলে এবং লোকজন পুলিশের সাথে যোগ দেয়। এখন পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু ডন এবং সিজু আহত হয়, যার ফলে পুলিশ তাদের দুজনকে একটি উচ্চ নিরাপদ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে, কিন্তু গিরির মনে একটি বিপজ্জনক প্রতিশোধের পরিকল্পনা চলছে। গিরি তার দলের সাথে একটি পরিকল্পনা করে। পরিকল্পনা অনুসারে সে হাসপাতালের নিচে একটি বিশাল ভিড় পাঠায়, যাতে পুলিশের মনোযোগ অন্যদিকে সরে যায়। তারপর সে হাসপাতালের ভেতরে ধোঁয়াশা তৈরি করে, যার ফলে নিরাপত্তা বিভ্রান্ত হয়ে পড়ে। একই বিভ্রান্তির সুযোগ নিয়ে গিরি, ডন এবং সিজু তার দলের সাথে হাসপাতাল থেকে বের হয়। সে তাদের একটি নির্জন জায়গায় অবস্থিত একটি কারখানায় নিয়ে যায়। এখন ডন এবং সিজুর আসল নির্যাতন শুরু হয়। গিরি কোনো দয়া ছাড়াই তাদের মারতে শুরু করে। ডন আর সিজু জুড়ে চিৎকার করে, কিন্তু গিরির মনে শুধু একটাই কথা, প্রতিশোধ। সে তাদের এত মারে যে নির্যাতনের কারণে তাদের পুরো শরীর প্রায় ফেটে যাওয়ার উপক্রম হয়। অবশেষে গিরি তাদের শেষ করে দেয়। দেবীর স্ত্রী আর সাজি এই সব দেখে সবকিছু শেষ হয়ে গেলে গিরি তার দলের সাথে একটি নতুন পরিকল্পনা করে। সে পুলিশের হাত থেকে পালানোর কৌশল করে এবং তার দল নিয়ে পারনালের সেতু দিয়ে পালিয়ে যায়। পুলিশ তাদের ধরতে পারে না। আর এর সাথেই আমাদের গল্প শেষ। যদি আপনার এই সিনেমাটি পছন্দ হয় তাহলে দয়া করে লাইক করুন। যদি আপনি কোনো সমস্যা খুঁজে পান তাহলে দয়া করে কমেন্ট করুন।